প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সরকারি হরগঙ্গা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিলা আক্তার, প্রভাষক, অর্থনৈতিক বিভাগ। আজকে আমি আলোচনা করছি তৃতীয় বর্ষের সরকারি অর্থব্যবস্থা বিষয়টির সরকারি ঋণ এই অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টির আজকে আমাদের প্রথম লেকচার, অর্থাৎ অধ্যায়টি আজকে আমরা শুরু করছি। সরকারি অর্থব্যবস্থায় সরকারি ঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারি ঋণ বলতে স্বাভাবিক অর্থে আমরা বুঝি যে সরকার যে ঋণ গ্রহণ করে, অর্থাৎ সরকার যে ঋণ নেয় সেটা কি বলা হয়? সরকারি ঋণ। সরকার তার কার্যক্রম, অর্থাৎ একটি রাষ্ট্রের যে ব্যয়ভার আছে, কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে ব্যয়ভার আছে তা বহন করতে গিয়ে কখনো কখনো যদি ঘাটতির সম্মুখীন হয়। কখন সরকার ঘাটতির সম্মুখীন হয়? যখন সরকারের রাষ্ট্রীয় ব্যয়ভার মেটানোর জন্য যে অর্জিত যে আয়ের উৎসসমূহ আছে, যেমন কর, এই সকল উৎসসমূহ থেকে অর্জিত আয় যখন পরবর্তী বাজেটে যে পরবর্তী অর্থ বছরের জন্য যে প্রাক্কলিত যে ব্যয়, সেই ব্যয়ভারের চেয়ে কম হয়, অর্থাৎ যদি এক্ষেত্রে ঘাটতি দেখা দেয়, তখন এই ঘাটতি মোকাবেলার জন্যই সরকার সাধারণত ঋণ গ্রহণ করে থাকে। কাজেই সরকারি ঋণ বলতে কি বোঝায়? এই সরকারি ঋণের যদি আমরা সংজ্ঞা দিতে চাই, সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, রাজস্ব আদায়ের চেয়ে অধিক ব্যয়ভার মেটানোর জন্য সরকার কর্তৃক গৃহীত ঋণকে সরকারি ঋণ বলা হয়। সাধারণত নির্দিষ্ট অর্থ বছরের ক্ষেত্রে সরকারি ঋণ এই বিষয়টি প্রযোজ্য। এখন এই সরকার যে সরকার ঋণ গ্রহণ করছে, এই ঋণ গ্রহণের বিভিন্ন কারণ রয়েছে, অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে সরকার এই ঋণ গ্রহণ করে থাকে। উদ্দেশ্যগুলো বা কারণগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তোমরা যদি একটু বোর্ডের দিকে খেয়াল করো, যে প্রথম কারণটি কি? বাজেটের ঘাটতি পূরণ। ঠিক আছে, তো আমরা জানি যে সরকার অর্জিত যে আয়, বাজেটে দুটি অংশ থাকে। একটি অংশ থাকে হচ্ছে সরকারি অর্জিত আয়ের বিবরণ, অন্য অংশে থাকে পরবর্তী অর্থ বছরে যে খাতে ব্যয় হবে সেই ব্যয়ের বিবরণ। যদি কোনো কারণে অর্জিত আয়ের চেয়ে এই ব্যয়ভারের পরিমাণ বেশি হয়, পরবর্তী অর্থ বছরে যে ব্যয় হবে, প্রাকলিত যে ব্যয়, সেই ব্যয়ের পরিমাণ যদি বেশি হয়, সেক্ষেত্রে আয় ও ব্যয়ের মধ্যে যে একটি অসামঞ্জস্য বা ঘাটতি দেখা দেয়, সেটি পূরণের জন্য সরকারকে ঋণ গ্রহণ করতে হবে, ঋণের দ্বারস্থ হতে হবে। দ্বিতীয় কারণ কি? অবকাঠামোর উন্নয়ন। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সাধারণত বড় আকারের বাজেটের ব্যয়ভার বহন করতে হয়, কারণ অবকাঠামোগত উন্নয়ন বলতে আমরা বুঝাই রাস্তাঘাট, বিদ্যুৎ, সেতু নির্মাণ, গ্যাস, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি, এ সকল বিষয় আমরা বুঝে থাকি। তো এই অবকাঠামোগত উন্নয়নের উপরে অর্থনৈতিক উন্নয়ন বা সরকারি কার্যক্রম প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্ভরশীল। অবকাঠামোগত উন্নয়ন করতে গিয়ে সরকারের কখনো কখনো অবকাঠামোগত উন্নয়নের ব্যয়ভার মেটাতে গিয়ে সরকারের কখনো কখনো ঘাটতির সম্মুখীন হতে হয়। এই অতিরিক্ত অর্থ বা ঘাটতির পরিমাণ অর্থের সংস্থান করতে গিয়ে সরকারকে কি করতে হয়? ঋণ গ্রহণ করতে হয়, যেটি সরকারি ঋণ গ্রহণের অন্যতম একটি প্রধান কারণ। এরপর শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন। শিক্ষা ও স্বাস্থ্য খাত হচ্ছে একটি দেশের উন্নয়নের বা একটি দেশের মানব সম্পদ উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ দুটি খাত। তো শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হয়, সেগুলোতে গবেষণার সুযোগ সৃষ্টি করতে হয়, সেগুলো সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হয়, অথবা স্বাস্থ্য খাতের জন্য বিভিন্ন প্রকল্প, মেডিকেল কলেজ স্থাপন, বিভিন্ন প্রকল্প প্রণয়ন করতে হয়, গবেষণার সুযোগ সৃষ্টি করতে হয় ইত্যাদি খাতে সরকারের বড় আকারে ব্যয়ভার বহন করতে হয়। এই সকল ব্যয়ভার বহন করতে সরকারকে কখনো কখনো ঋণের দ্বারস্থ হতে হয়, যেটি সরকারের ঋণ গ্রহণের অন্যতম প্রধান একটি উদ্দেশ্য। প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান। আমরা জানি একটি দেশে যে সকল প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান থেকে শুরু করে সেটাকে বাজারজাতকরণ পর্যন্ত বা সেটাকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া পর্যন্ত অত্যন্ত বড় আকারের একটি ব্যয়ের মধ্যে দিয়ে যেতে হয়। উন্নয়নশীল বা উন্নত দেশসমূহের ক্ষেত্রে যদি এই প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান করতে হয়, সেক্ষেত্রে যে বড় আকারের আর্থিক যে ধাক্কাটা বা যে ব্যয়ভার, বড় আকারের আর্থিক যে ব্যয়ভার বহন করতে হয়, সেটি মেটানোর জন্য সাধারণত উন্নয়নশীল বা উন্নত দেশের সরকারি ঋণ গ্রহণ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা। প্রাকৃতিক দুর্যোগ যেহেতু একটা আনসার্টেন একটা বিষয়, যে কোনো মুহূর্তে ঘটতে পারে,
সকল বিষয়ের জন্য আসলে উন্নত দেশসমূহের হয়তো ব্যাকআপ থাকে যে বা একটা অর্থনৈতিক বাজেটের একটা অংশ বরাদ্দ রাখা সম্ভব হয়, কিন্তু উন্নয়নশীল বা উন্নত দেশসমূহের ক্ষেত্রে অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখা সম্ভব হলেও সম্পূর্ণরূপে একটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মতো অর্থের সংস্থান করে রাখা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের তাৎক্ষণিক যে প্রয়োজনীয় ব্যবস্থা মোকাবেলা করার জন্য সে সকল ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে কখনো কখনো ঋণের দ্বারস্থ হতে হবে। খাদ্য ঘাটতি পূরণ, একটি দেশের খাদ্য ঘাটতি এবং খাদ্য এবং অন্যান্য জীবন রক্ষাকারী যে সকল উপাদান আছে সে সকল উপকরণের ঘাটতি দেখা দিলে তা পূরণের জন্য সরকারকে ঋণ গ্রহণ করতে হয়। যুদ্ধের ব্যয় বলতে যুদ্ধ চলাকালীন ব্যয় এবং যুদ্ধ পরবর্তী যুদ্ধ বিধ্বস্ত আর দেশের অর্থনৈতিক যে অবস্থা থাকে সেটা উন্নয়নের জন্য যে ব্যয় সেটাকে বোঝানো হয়। যুদ্ধের ব্যয় বা ভার বহন করার জন্য, অর্থাৎ যুদ্ধকালীন সময় এবং যুদ্ধ পরবর্তী অবস্থা আমরা জানি একটা দেশের অর্থনীতিতে খুবই অস্বাভাবিক বা অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করে। সেই অস্থিতিশীল অবস্থায় ব্যয়ভার বহনের জন্য সে দেশের সরকারকে কখনো কখনো কি করতে হয়, ঋণ গ্রহণ করতে হয়। দারিদ্র বিমোচন বিভিন্ন যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ দারিদ্র বিমোচন করে সামাজিক বৈষম্য কমানোর জন্য যে সকল প্রকল্প রয়েছে সে সকল প্রকল্প বাস্তবায়নের জন্য, সে সকল প্রকল্পের আর্থিক ব্যয়ভার মেটানোর জন্য সরকারকে কখনো কখনো ঋণ গ্রহণ করতে হয়। মন্দা ও বেকারত্ব দূরীকরণ। মন্দা ও বেকারত্ব অর্থনৈতিক অস্থিতিশীলতার অন্যতম প্রধান দুটি নিয়ামক। তো এই দুটি বিষয় যদি বিরাজ করে তাহলে অর্থনীতিতে কোনো স্থিতিশীলতা থাকে না, এবং এই মন্দা এবং বেকারত্ব এই দুটি বিষয় দূর করার জন্য সরকারকে বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে হয়। এই সকল পদক্ষেপ বাস্তবায়ন করতে গিয়ে সরকারকে আভ্যন্তরীণ বাণিজ্যিক ব্যাংক বা বৈদেশিক উৎস বা জনগণের নিকট থেকে ঋণ গ্রহণ করতে হবে। জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা। জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা বিধান করার অর্থ হচ্ছে কি সকলের মধ্যে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করা। তো উন্নয়নশীল বা উন্নত দেশসমূহে এভাবে সার্বিকভাবে জনকল্যাণ নিশ্চিত করা আসলে সম্ভব হয় না। উন্নয়নশীল দেশগুলোতে সাধারণত একটা প্রক্রিয়ার মধ্যে থাকে যে জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের একটা প্রক্রিয়ার মধ্যে থাকে। ক্রমান্বয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে তারা জনকল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের পথে অগ্রসর হয়। তো এক্ষেত্রে সরকারকে অতিরিক্ত যে ব্যয়ভার বহন করতে হয় সেই ব্যয়ভার মেটানোর জন্য সরকার আভ্যন্তরীণ বা বাহ্যিক বিভিন্ন উৎস থেকে কখনো কখনো ঋণ গ্রহণ করে থাকে। তো আমরা দেখলাম সরকারি ঋণ গ্রহণের কারণ বা সরকারের ঋণ গ্রহণের যে উদ্দেশ্য সমূহ রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করলাম। এবার সরকার এই যে ঋণ গ্রহণ করে, ঠিক আছে, সরকার এই যে ঋণ গ্রহণ করে ঋণগুলো আসলে কোত্থেকে সে পায়, অর্থাৎ সরকার ঋণের যে উৎসগুলো কি কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সরকার ঋণ গ্রহণের ক্ষেত্রে দেশের অভ্যন্তরে বিভিন্ন উৎস থেকেও ঋণ গ্রহণ করতে পারে বা দেশের বাইরের বিভিন্ন উৎস থেকেও ঋণ গ্রহণ করতে পারে। আমরা বলতে পারি যে সরকারের ঋণের উৎস দু ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, একটা বাহ্যিক উৎস বা বৈদেশিক উৎস। অভ্যন্তরীণ উৎস বলতে দেশের আভ্যন্তরীণ উৎসগুলোকে বোঝায়, আর বাহ্যিক উৎস বলতে দেশের বাইরের যে উৎসগুলো থেকে সরকার ঋণ গ্রহণ করে থাকে সেই উৎসগুলোকে বোঝায়। অভ্যন্তরীণ উৎসের প্রথম যে উৎস সেটা হচ্ছে জনগণের নিকট থেকে ঋণ। সরকার প্রয়োজনে দেশের নাগরিকদের নিকট থেকে ঋণ গ্রহণ করতে পারে। এই ঋণ গ্রহণ প্রক্রিয়াটা সম্পন্ন হয় সাধারণত ঋণপত্রের মাধ্যমে। সরকার ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে জনগণের নিকট থেকে নগদ অর্থ ঋণ আকারে গ্রহণ করে এবং পরবর্তীতে ঋণপত্রের মেয়াদ শেষ হলে সেটাকে সুদ সমেত জনগণের নিকট আবার প্রদান করতে হয় বা জনগণকে ফেরত দিতে হয়। ব্যবসা প্রতিষ্ঠান থেকে ঋণ। সরকার যেমন জনগণের নিকট থেকে ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণ করতে পারে, তেমনি বড় মাঝারি ব্যবসার প্রতিষ্ঠান থেকেও সরকার প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারে। এক্ষেত্রে কি হয়, সরকার ঋণ সঞ্চয়পত্র, ঋণপত্র বা বন্ডের মাধ্যমে অর্থাৎ চুক্তিপত্রের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান থেকে সরকার ঋণ গ্রহণ করে থাকে এবং ঠিক পূর্বের মতো যে নির্দিষ্ট সময় মেয়াদ শেষে নির্ধারিত হারে সুদ সমেত সেটা সরকারকে পরিশোধ করতে হয়। বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ। সরকারের ঋণের অন্যতম একটি উৎস হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। দেশের অভ্যন্তরে যে বাণিজ্যিক ব্যাংক সমূহ রয়েছে সেগুলো। তো বাণিজ্যিক ব্যাংক সমূহ তাদের যে আর্থিক মুনাফা অর্জনের লক্ষ্যে অনেক সময় সরকারকে তাদের অতিরিক্ত অর্থ সরকারকে ঋণ দেওয়ার মাধ্যমে বিনিয়োগ করে থাকে, অথবা সরকার কখনো কখনো প্রয়োজনে তার আর্থিক ব্যয়ভার মেটানোর প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংক সমূহকে একটা নির্দিষ্ট হারে সরকারের ঋণ প্রদান করতেও বাধ্য করতে পারে। এরপর অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ। বাণিজ্যিক ব্যাংক সমূহ ছাড়া দেশে যে অন্যান্য যে সমবায় বিনিয়োগ সংস্থা বা সমবায় সমিতি রয়েছে সেগুলো থেকেও সরকার প্রয়োজনে ঋণ গ্রহণ
করতে পারে। এবং এক্ষেত্রেও সরকার এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোর কাছেও সরকার ঋণপত্র বা বন্ড ক্রয় বিক্রয়ের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ। কেন্দ্রীয় ব্যাংক আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের শেষ আশ্রয়স্থল বা শেষ ভরসা স্থল। সরকারের নিকট অভ্যন্তরীণ ঋণের অন্যান্য মানে কেন্দ্রীয় ব্যাংক সরকারের একটা ব্যাংক, আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সরকারের ব্যাংক। অন্যান্য উৎস থেকে যখন সংস্থান হয় না, সরকার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক থেকে তার প্রয়োজনীয় ঋণের সংস্থান করতে পারে। এক্ষেত্রে সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিপরীতে, অর্থাৎ যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কেন্দ্রীয় ব্যাংকে জমা আছে তার বিপরীতে নির্দিষ্ট হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। এছাড়া ঋণপত্র, বন্ড ইত্যাদির বিপরীতেও সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে থাকে। সরকার ট্রেজারি বিলের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং জরুরি প্রয়োজনে, কখনো কখনো জরুরি প্রয়োজনে সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্প সুদে বা বিনা সুদে ঋণ গ্রহণ করতে পারে। এগুলো সরকারি ঋণের অভ্যন্তরীণ উৎসসমূহ। এবার সরকারি ঋণের বাহ্যিক উৎসসমূহ নিয়ে আমরা একটু আলোচনা করি। বাহ্যিক উৎসসমূহ বলতে বোঝায় দেশের বাইরে বা বৈদেশিক যে উৎসগুলো রয়েছে, দেশের বাইরে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা ইত্যাদি থেকে যখন উৎস থেকে যখন সরকার ঋণ গ্রহণ করে সেটাকে আমরা বলি বাহ্যিক উৎস থেকে ঋণ সংস্থান। তো বাহ্যিক উৎসের মধ্যে প্রথমে রয়েছে বিদেশি সরকার থেকে ঋণ গ্রহণ। সরকার নিজ দেশের বাইরে অন্য দেশের সরকার থেকে ঋণ গ্রহণ করতে পারে। যেমন সরকার যদি ধনী যে দেশসমূহ আছে সেখান থেকে ঋণ গ্রহণ করে, সেগুলো এরূপ নগদ, বৈদেশিক মুদ্রায় বা পণ্য আকারে এই ঋণ গ্রহণ করতে পারে। সরাসরি নগদ মুদ্রায়, বৈদেশিক মুদ্রায় অথবা পণ্য আকারেও সরকার এই ঋণ গ্রহণ করতে পারে। এই ঋণগুলো সাধারণত হয় কি, অনেক প্রতিকূল শর্তযুক্ত হয়। ঠিক আছে, তো দেখা যায় যে জরুরি প্রয়োজনে প্রতিকূল শর্তযুক্ত হওয়া সত্ত্বেও সরকারকে দেশের আভ্যন্তরীণ জরুরি প্রয়োজনে কখনো কখনো এই ধরনের ঋণ গ্রহণ করতে হয়, যা দেখা যায় যে চূড়ান্তভাবে আমাদের দেশের স্বার্থের অনেক সময় স্বার্থের বিপরীতে চলে যায়, কিন্তু জরুরি প্রয়োজনকে সরকার এই ধরনের ঋণ গ্রহণ করতে হয়। এরপর বিদেশি বেসরকারি সংস্থা থেকে ঋণ। বিদেশে বিভিন্ন রকমের বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সেবামূলক যে সংস্থা বা এনজিও, বিদেশি এনজিও গুলো রয়েছে, সেগুলোর নিকট থেকে সরকার প্রকল্প ব্যয় নির্বাহের শর্তে বা নগদ অর্থ আকারে বিভিন্ন শর্ত সাপেক্ষে ঋণ গ্রহণ করতে পারে। এ ধরনের ঋণের ব্যয়ভার একটু বেশি হলেও বাংলাদেশের মতো বা বাংলাদেশের চেয়ে উন্নত বা দরিদ্র দেশগুলো এগুলো অনেক সময় গ্রহণ করতে বাধ্য হয় তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর জন্য। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ। আন্তর্জাতিক যে বিভিন্ন রকমের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন রকমের বড় বড় ব্যাংকগুলো রয়েছে, সেগুলো থেকে প্রয়োজনে সরকার তাদের নিকট থেকে ঋণপত্রের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। ঠিক আছে, সরকার ঋণ গ্রহণ করতে পারে। অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ। অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে সরকারের বৈদেশিক, যেমন ধরো বিশ্ব ব্যাংক, IMF ইত্যাদি, এই ধরনের অন্যান্য যে আর্থিক প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠান থেকে সরকার প্রয়োজনে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে ঋণ গ্রহণ করতে পারে। এই সকল প্রতিষ্ঠানসমূহ থেকে সাধারণত যদি বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প আকারেও ঋণ প্রদান করা হয়, যা সরকার গ্রহণ করে থাকে। এরপর বিদেশি নাগরিকগণের নিকট থেকে ঋণ। সরকার কখনো কখনো অনেক যদি জরুরি প্রয়োজনে, খুব বেশি জরুরি প্রয়োজনে ঋণপত্র যদি অনুমোদনের মাধ্যমে, অর্থাৎ বৈদেশিক নাগরিকের নিকট ঋণপত্র বিক্রয়ের অনুমোদন প্রদানের মাধ্যমে বিদেশি নাগরিকদের নিকট বা বিদেশি ছোট প্রতিষ্ঠানের নিকট ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে তার ঋণের সংস্থান করতে পারে। তো আজকের ক্লাসে আমরা দেখলাম সরকারি ঋণ কি, সরকার যে ঋণ গ্রহণ করে তার কারণ বা উদ্দেশ্য কি, এবং সরকার যে উৎস থেকে, অর্থাৎ অভ্যন্তরীণ বাহ্যিক উৎস থেকে যে ঋণ গ্রহণ করে সেই উৎসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।